আজকে আপনাদের সামনে তুলে ধরব যে সিদ্দিক আহমেদ কেন বিজেপি করবেন। কারণ উনি বিজেপি করা ছাড়া ওনার কোনো গতি নেই। মূলত দুটো বিষয়ে আলোচনা করব, যে সিদ্দিক আহমেদ কে এবং কেন উনি বিজেপি করবেন। জীবনের প্রথমে তিনি মুক্তাদির চৌধুরীকে সাহায্য করবেন, এরপরে গৌতম রায়কে সঙ্গী করে একটা ইস্যু তৈরি করলেন দক্ষিণ করিমগঞ্জের মায়ের পেটে বিধায়ক ধরবে না। এই ইস্যু করে উনি সমস্ত দক্ষিণ করিমগঞ্জকে মানুষকে আবেগিত করে উনি প্রথমবার বিধায়ক হলেন। দ্বিতীয়বারও সেই সমান ইস্যু রেখে উনি বিধায়ক হলেন। এরপরে দ্বিতীয়বার যে গৌতম রায়কে সঙ্গে করে মুক্তাদির চৌধুরীকে বধ করেছিলেন, সেই গৌতম রায়ের বিপক্ষে আওয়াজ উঠালেন যে সমস্ত করিমগঞ্জে কি নেতা নেই, যে আমরা হাইলাকান্দির অধীনে থেকে আমরা নেতাগিরি করব। মানুষ ওটাও বিশ্বাস করার পর ওনাকে সমস্ত আসামের নেতা বানানো হলো। এরপরে ওনাকে মন্ত্রিত্ব দেওয়া হলো। যখন উনি গৌতম রায়ের বিপক্ষে ইস্যু উঠালেন, তখন উনি দাদা ব্রিগেডে গেলেন। এরপর যখন দাদা ব্রিগেডে তরুণ গগৈর সঙ্গে ওনাদের সংঘাত সৃষ্টি হলো, তখন উনি বললেন যে তরুণ গগৈ সংখ্যালঘু বিদ্বেষী বড়োল্যান্ডে ওনারই সহযোগিতায় সংখ্যালঘু নিধন চলছে। এরপর যখন দেখা গেল আবার মন্ত্রিত্ব পেলেন, তখন উনি বললেন সংখ্যালঘু প্রিয় হয়ে গেলেন তরুণ গগৈ। এখন দেখাবো উনি কীভাবে মিথ্যা কথা বলে সমস্ত আসামের মানুষকে বোকা বানিয়েছিলেন। উনি বিভিন্ন সময় বলে থাকেন যে আমার একটা দুর্নীতি যদি কেউ প্রমাণ করতে পারে, তাহলে আমি সমস্ত দক্ষিণ করিমগঞ্জ জোতার মালা পরিয়ে ঘুরব। এখন তুলে ধরব যে কেন উনি বিজেপি করবেন। উনি সরকারি টাকায় নিলামবাজার একটা উনার বাড়ি তৈরি করেছিলেন। এটা আমার উদ্দেশ্য হলো কিন্তু এখানে আমি কোনোদিন বাড়ি করতাম না, বাড়ি করতাম না। আমার উদ্দেশ্য হইলো একটা হসপিটাল করবো, একটা ওল্ড এজ হোস্টেল, একটা গার্লস হোস্টেল। আর এটা ওই বুকি নিলামবাজারের সবচেয়ে বড় হয়েছে সম্পত্তি। এবং আপনাদেরকে আগাম জানিয়ে রাখছি, এই বাড়ি হয়তো সিদ্দিক আহমেদ সাহেবের রাজনীতি শেষ হওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে। আমি যখন জেলা এনএসইউর সভাপতি ছিলাম, তখন নিলামবাজার কলেজের কিছু ছাত্র আমাকে বলে যে নিলামবাজারে একটা হস্টেল তৈরি হচ্ছে, ওটা কোথায় আমি উদ্ধার করার জন্য। তখন আমি খোঁজখবর নিয়ে জানতে পারি যে ৪৪ লক্ষ টাকার ব্যয়ে নিলামবাজারে কোথায় একটা হোস্টেল তৈরি হচ্ছে। এরপরে আমি বিভিন্নভাবে অনেক পরিশ্রম করে এর প্ল্যান এস্টিমেট, সম্পূর্ণ টাকা যে খরচ হয়ে গেছে, ইউটিলাইজেশন সার্টিফিকেট, এবং যেটা শেষের দিকে যেটা পাই যে উনি নিজে এই জায়গাটার মালিক, এই জায়গায় সমস্ত টাকা ব্যয় করেছেন। আপনাদের সামনে এই তথ্যগুলো তুলে ধরলাম। উনি নিজে প্রপোজাল দিয়েছেন, উনি নিজের জায়গা দান দেখিয়েছেন যে দান করেছেন। 100% ইউটিলাইজ হয়ে গেছে, আমরা দেখেছি সরকারি তথ্য মতে। এরপরে আমরা এই হোস্টেলটা পাচ্ছি না। তো এরপরে ক্রমান্বয়ে যখন এরপরে উনি বলেন উনি টাকা পাননি। তার যে সরকারি এটা মানে 100% ইউটিলাইজেশন দেখা হয়েছে। বাকি টাকাটা কিভাবে গেল এখন এটা তো ডিপার্টমেন্টের যে খরচ করে থাকে, সে খরচ করতে তারা জানে। মানে এখন ওই আপনি দেখতে পারবা ওই যে যেটা তারা দিচ্ছে। আমি যে কথা হয়ে যাচ্ছি, আমি যে অস্বীকার করে আমি কোনো টাকা পাইছি না, আপনার কিচ্ছু নাই, প্রমাণ করার কিচ্ছু নাই। যখন উনি বলেন যে উনি কোনো টাকা পাননি, তখন আমি বাধ্য হয়ে আন্দোলন আরম্ভ করি। এই আন্দোলন করার পর আমাকে শারীরিক, মানসিক এবং পুলিশি অনেক নির্যাতন আমাকে সহ্য করতে হয়েছে। আর এই নির্যাতনের ফলে আমরা আরও অটল আমাদের সিদ্ধান্তের মধ্যে হই এবং আরও ভয়ঙ্কর আন্দোলন গড়ে তুলি। আমরা প্রাথমিক অবস্থায় জেলার বিভিন্ন স্থানে সভা সমিতি করে মানুষকে প্রথমে অবগত করি, লিফলেট পোস্টারিংয়ের মাধ্যমে এই তথ্যগুলো মানুষের সামনে তুলে ধরি। ওটাই আমাদের কাল হয়ে খাওয়া হয়। এরপর যখন আমরা দেখি যে উনি তখন তদানীন্তন মন্ত্রী, তখন এই মন্ত্রীর ইশারায় আমাদেরকে অনেকভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন সহ্য করতে হয়। বাধ্য হয়ে আমরা
তখনকার জেলা উপায়ুক্তকে চাপ সৃষ্টির জন্য জেলার বিভিন্ন স্থান থেকে আমরা জেলা দ্বিপতিকে ঘেরাও কর্মসূচি পালন করি। সেই দিন আমাদেরকে করিমগঞ্জ কলেজের সামনে আর ভয়ঙ্কর চক্রান্তের শিকার করে আমাকে সহ সেই সময় অনেক ছেলে এবং মেয়ে ছাত্রছাত্রীদেরকে যে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল, অত্যাচারের কিছু সময় পর এই সর্বসুদ জননেতা ওই ছেলেদের সাথে গিয়ে তখন মিটিং করেন। তখন আমরা উপায়হীন হয়ে আমরা তদানীন্তন মুখ্যমন্ত্রী শ্রী তরুণ গগৈর কাছে গিয়ে আমরা নালিশ করি। মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনে তাৎক্ষণিকভাবে সিএম ভিজিলেন্স সেলকে দিয়ে ইনকোয়ারির ব্যবস্থা করে দেন এবং ইনকোয়ারি করিমগঞ্জে এসে স্পটে ইনকোয়ারি করে ওনাকে দোষীও পাওয়া যায়। কিন্তু এরপরে তরুণ গগৈর সঙ্গে ওনার একটা আপোষ হয়ে যায় এবং ইনকোয়ারি মাঝপথে থেমে যায়। ভাগ্যের নির্মম পরিহাস, এরপরে আসামের সরকার পরিবর্তন হয়। যখন এই সরকারের কাছে আমরা গিয়ে সেই পুরনো সিএম ভিজিলেন্স সেলের কথা আমরা তুলে ধরি, তখন আবার ইনকোয়ারি করা হয় এবং এই ইনকোয়ারিতে তদানীন্তন করিমগঞ্জ জেলা পরিষদের সিও তথা পরে হাইলাকান্দির জেলা উপায়ুক্ত সুমতিয়ে সিদ্দিক আহমেদ সহ আরও 3 জনকে আসামি সাব্যস্ত করে সিএম ভিজিলেন্স সেল আদালতে মামলা করে। উনি বর্তমানে কোর্ট থেকে জামিন নিয়ে নির্বাচনে প্রচার করছেন। এই মামলায় আপনাদেরকে অবগত করে রাখি যে এই মামলায় উনি দোষী সাব্যস্ত হবেন, কারণ সরকারি টাকায় উনি নিজের বাসভবন তৈরি করেছেন, নিজের ছেলেদের নামে নিজের মেয়ের নামে এই বাড়ি তৈরি করেছেন। এই মামলায় ওনার শাস্তি হবে এবং রাজনৈতিক জীবন শেষ হবে। এর থেকে উদ্ধারের জন্য, এর থেকে পরিত্রাণের জন্য উনি এখন বিজেপি না করলে উনি জেলে যেতে হবে। এখন যদি উনি বিজেপি না করেন তাহলে হয়তো জেলে যেতে হবে, কারণ সমস্ত ভারতের সঙ্গে আসামে আমরা দেখেছি একজন মন্ত্রী বলেছিলেন যে গুজরাটের পাইপ দিয়ে মুসলমানের রক্ত প্রবাহিত হয়। আমরা দেখেছি আসামের এক মন্ত্রী যিনি লুইবার্জার সারদা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন, উনি এই বিজেপি নামক এই মেশিনে ঢুকে আজ পবিত্র হয়ে গেছেন, না হলে উনি জেলে থাকতেন। ঠিক সেইভাবে এই দাদা ব্রিগেডের অন্যতম সদস্য সিদ্দিক আহমেদ যদি আজকে সেই বিজেপি নামক মেশিনে যদি না ঢুকেন তাহলে উনিও জেলে যাবেন। এই জন্য সাধারণ মানুষকে পণবন্দি করে আজ উনি বিজেপি করছেন। আমরা সাম্প্রদায়িক দলকে হারানোর জন্য এই নির্বাচন হচ্ছে সংবিধান বাঁচানোর জন্য, যে সংবিধান বাঁচানোর জন্য আজ আমরা এই মুখোশধারী নেতার মুখোশ আমরা জনসমক্ষে তুলে ধরলাম। আশা করব আপনাদের সহযোগিতা পাবো। ওনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই, ব্যক্তিগত কোনো আকর্ষণ নেই, কারণ আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করে বলছি যে কেউ বলতে পারবেন না যে আমি সরকারি, আমি 19 বছর কংগ্রেসে আছি, আমি আজও পর্যন্ত কংগ্রেস শাসন ব্যবস্থায় থাকাকালীন অবস্থায় 1 টাকা সরকারি অনুদান আমি বা আমার পরিবার বা বেসরকারিভাবে কারো কাছে আমি চাই না। এর জন্য আমি সত্যি বলতে চাই, আমি বলার সাহস রাখি। তো আমি যুব সমাজের কাছে আহ্বান করবো যে দল করুন, সমস্যা নেই, কিন্তু দলালি করবেন না। আমি যুব সমাজকে অনুরোধ করছি, আমি রাহুল গান্ধী থেকে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি পর্যন্ত সবাইকে দেখেছি, অনেক মন্ত্রী মিনিস্টার দেখেছি। আপনারা দল করুন, দালালি করবেন না, কারণ যুব সমাজের কাছে মানুষ একটা আশা করে, সমস্ত বিশ্বের ইতিহাস সাক্ষী যে যুব সমাজই পারে সমাজকে পরিবর্তন করে দিতে। এই কথাটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ। তারার যে সরকারি রেকর্ড এটা মানে 100% ইনফ্লেশন দেখা হয়েছে, বাকি টাকাটা কিভাবে গেল এখন এটা তো ডিপার্টমেন্টের যে খরচ করে থাকে, সে খরচ করতে তারা জানে। মানে এখন ওই আপনি দেখতে পারবেন ওই যে যেটা তারা দিচ্ছে, আমি যে কথা বলি আমি যাই অস্বীকার করে আমি কোনো টাকা পাইছি না, আমার আপনার কিচ্ছু নাই, কেউ প্রমাণ করার কিচ্ছু নাই। সরকারেও আমার ধরার নাই, অফিসারেও ধরার নাই। যদি অসুবিধা হইতো অফিসারও করবা, অফিসার করবো, আপনার তো আমার কিচ্ছু নাই। আমি না করলে আমি যদি কইতাম যে না সরকারি টাকা দিতে না, আমি যদি কইতাম আমি পারি